হ্যালো এসএসসিয়ান, ওয়েলকাম টু এসএস এডুকেশন। আমরা আগের লেকচারে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে আলোচনা করছিলাম। সেখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করলাম, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো স্ট্রেট লাইনে চলে, আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো লাইট স্পিড সেটাতে ট্রাভেল করে। এরা কোনো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা প্রভাবিত হয় না আর কি। হ্যাঁ, এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা শূন্য মাধ্যমেই চলতে পারে, কোনো মিডিয়াম প্রয়োজন হয় না এটার। ভ্যাকিউম মিডিয়ামের মধ্য দিয়েই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো ট্রাভেল করতে পারে। তারপরে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে জানতে গিয়ে সেখানে আমরা দেখেছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে ওয়েভ ক্যারেক্টার আছে। হ্যাঁ, তো ওয়েভ ক্যারেক্টার যদি থাকে তাহলে সেই ওয়েভের কী কী প্রপার্টি থাকে সেগুলো নিয়ে ডিসকাস করেছি। একটা ওয়েভের মধ্যে কি থাকে, যেমন ধরো ওয়েভ লেন্থ থাকে, তারপর তার অ্যামপ্লিটিউড থাকে, তারপর ওয়েভের ফ্রিকোয়েন্সি হয়, ওয়েভ নাম্বার হয়, হ্যাঁ, তার স্পিড হয়। তো এই ব্যাপারগুলো কি এবং কিভাবে সেগুলোকে ডিফাইন করা হয় সেই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে নিয়েছি আগের ক্লাসে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে ওয়েভ ক্যারেক্টার, যেটা আমরা আগের লেকচারে ডিসকাস করেছি, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে এনার্জি, সেই এনার্জির সঙ্গে তার ওয়েভ লেন্থ, তার কি সম্পর্ক। হ্যাঁ, এনার্জির সঙ্গে ওয়েভ লেন্থের কী সম্পর্ক, সেই সম্পর্কটা আজকে আমরা জানার চেষ্টা করব। যেটা জানতে গেলে আমাদের একটা ফেমাস থিওরি পড়তে হবে, যেটা কেবলমাত্র ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্যই অ্যাপ্লিকেবল। সেই থিওরিটা কি? সেই থিওরিটাকে বলা হয় ম্যাক্স প্লাঙ্ক একটা থিওরি দিয়েছিলেন, তার নাম হচ্ছে প্লাঙ্ক কোয়ান্টাম থিওরি। এটা কেবলমাত্র তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্যই অ্যাপ্লিকেবল। তো শুরু করা যাক। তো আমরা আজকে শুরু করবো হচ্ছে প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি। এই প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি আমরা বললাম কি কার জন্য অ্যাপ্লিকেবল, এটা অনলি ফর ইএমআর বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্যই কেবলমাত্র এই প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি অ্যাপ্লিকেবল। এবার কাদের জন্য অ্যাপ্লিকেবল নয়? যেগুলো হচ্ছে মেকানিক্যাল ওয়েভ যারা তৈরি করে। হ্যাঁ, মেকানিক্যাল ওয়েভ কারা তৈরি করে? যেমন ধরো তুমি একটা ঢিলকে পুকুরে ছুঁড়ে মারলে, তাহলে পুকুরে ছুঁড়লে তখন এই পুকুরের মধ্যে দেখবে একটা ঢেউ তৈরি হয়, দ্যাট ইজ ওয়েভ। বা তুমি একটা কোনো সলিড বস্তুর উপরে আঘাত করলে সেখানে একটা ভাইব্রেশন ক্রিয়েট হলো। সেই যে ওয়েভটা, সেই ওয়েভটা কিন্তু মেকানিক্যাল ওয়েভ। সেই মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে অ্যাপ্লাই করতে পারি না, এই মানে ম্যাক্স কোয়ান্টাম থিওরিকে অ্যাপ্লাই করতে পারি না। ঠিক আছে, তো ম্যাক্স প্লাঙ্কের যে কোয়ান্টাম থিওরি সেটা কিন্তু কেবলমাত্র ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্যই প্রযোজ্য, যেটা আমরা আগের দিন একে ডিফাইন করেছি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কী জিনিস। তো কি হয়, মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে এই যে ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম থিওরি যেটা আমরা আলোচনা করব, সেই প্লাঙ্ক কোয়ান্টাম থিওরিটা অ্যাকচুয়ালি কী? ব্যাপারটা হচ্ছে যে ধরো যে কোনো একটা বস্তু হট বডি, হ্যাঁ, সেই হট বডিটা কি করে না, কন্টিনিউয়াসলি সে হিট রিলিজ করে। তাহলে কন্টিনিউয়াসলি যদি হিট রিলিজ করে তাহলে এটা একটা হিট মানে একটা এনার্জি। তাহলে এই এনার্জিটা যদি রিলিজ করে, বলছে এই এনার্জিটা যখন রিলিজ করবে সে কোনো কন্টিনিউয়াস ওয়েতে রিলিজ করবে না, সে ডিসক্রিট ওয়েতে রিলিজ করবে। এবার প্রশ্ন হচ্ছে এই কন্টিনিউয়াস আর ডিসক্রিট মানেটা কি? সিম্পলি মনে করো তোমাকে এক বালতি জল দেওয়া হলো, দিয়ে সেটাকে তুমি মগে করে এক বালতি থেকে এক মগ করে তুমি জলটা তুলছো। তাহলে তুমি দেখবে একটা কাউন্টেবল নাম্বার হয়ে যাবে, যে তুমি মনে করো 10 মগ তুললে তুমি এক বালতি পুরো জলটাকে তুমি ট্রান্সফার করতে পারবে। তাহলে এই যে এক মগ করে তুললে এটা কিন্তু একটা ডিসক্রিট ওয়েতে তুমি কিন্তু ট্রান্সফার করলে বালতি থেকে। কিন্তু এর অল্টারনেটিভ যদি তুমি আরেকটা করো তাহলে কি হবে না, তুমি একটা মোটর লাগিয়ে দাও। মোটর লাগিয়ে দেওয়ার পরে দেখবে একটা পাইপ দিয়ে যদি একটা জলটা বেরোবে, তখন এক বালতি জলই বেরোবে, কিন্তু পাইপ দিয়ে বেরোবে। তখন কিন্তু তুমি কয় মগ হলো সেটা কিন্তু কাউন্ট করতে পারবে না, তার মানে তুমি ডিসক্রিট ওয়েতে হলো না, সেখানে পাইপ দিয়ে যখন জলটা বেরোবে তখন কন্টিনিউয়াস ওয়েতে জলটা বেরিয়ে যাবে। তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট ওয়ে। ঠিক তেমনি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে প্লাঙ্ক কোয়ান্টাম থিওরি বলছে যে যখন কোনো বডি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করে তখন সে ডিসক্রিট ওয়েতে এনার্জি রিলিজ করে, মানে কন্টিনিউয়াস নয়, সে ডিসক্রিট ওয়েতে এনার্জি রিলিজ করে। তার মানে প্যাকেট আকারে এক একটা এনার্জিকে ছেড়ে দেয়। মানে মনে করো তুমি জাস্ট পুকুরে একটা করে ঢিল মারছো, তাহলে এই যে এক একটা করে ঢিল মারছো, এক একটাকে মনে করো একটা প্যাকেট, তাহলে প্যাকেট থ্রো করছো, তাহলে এটাকেই বলা হয় কি ডিসক্রিট প্রসেস। তাহলে তুমি এইভাবে কিন্তু ব্যাপারটাকে ভাবতে পারো। ঠিক তেমনি প্লাঙ্কস কোয়ান্টাম থিওরিতে বলছে কোনো একটা বডি যখন এনার্জি রিলিজ করে দেয়, সে তখন এনার্জিটাকে একটা প্যাকেট আকারে ছাড়ে, কন্টিনিউয়াসলি এনার্জি কিন্তু সে রিলিজ করে না।
তাহলে এই যে প্যাকেট আকারে যে রিলিজ করে সেইটা কোয়ান্টাম ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে আমরা জানতে পারি। ঠিক তেমনি উল্টো করে যদি বলি, কোনো বডি যদি এনার্জি অ্যাবজর্ব করে, কোনো বডি যদি এনার্জি অ্যাবজর্ব করে, মানে ও যদি শোষণ করে এনার্জিটা, তাহলেও সেই এনার্জিটা কিন্তু প্যাকেট আকারে আসবে, কিন্তু সে কখনোই কন্টিনিউয়াস এনার্জি অ্যাবজর্ব করে না, সে প্যাকেট আকারে এনার্জি অ্যাবজর্ব করে। ঠিক তেমনি যেমন মনে করো এইরকমভাবে যদি আমরা এই ডায়াগ্রামটাকে দেখানোর চেষ্টা করি যে এরকমভাবে প্যাকেট আকারে কিন্তু সে এনার্জিটাকে অ্যাবজর্ব করে, ঠিক আছে। ঠিক তেমনি যদি আমরা এক্ষেত্রেও দেখি, তাহলে এ কিন্তু প্যাকেট আকারে সে কিন্তু এনার্জিটাকে রিলিজ করবে, সে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু এনার্জি রিলিজ করবে না। এবার এই এক একটা যে প্যাকেট যেটা সে রিলিজ করছে, এই এক একটা প্যাকেটকে বলা হয় কোয়ান্টাম। হ্যাঁ, এবার এর প্লুরাল ফর্মটা হচ্ছে কোয়ান্টা, ঠিক আছে। সব একসঙ্গে যদি আমরা বলি তাহলে একসঙ্গে প্লুরাল ফর্ম হচ্ছে কোয়ান্টা, এক একটাকে সিঙ্গুলার নাম্বার হচ্ছে কোয়ান্টাম। তাহলে এই যে কোয়ান্টা, তার মানে অ্যাকচুয়ালি কোনো হট বডি সে যখন এনার্জি এমিট করে তখন সে কোয়ান্টা রিলিজ করে। হ্যাঁ, মানে যে প্যাকেট রিলিজ করে সেটাকে বলা হয় কি কোয়ান্টা, বা যখন অ্যাবজর্ব করে সেক্ষেত্রেও এগুলোকেও কি বলা হচ্ছে কোয়ান্টা। হ্যাঁ, বা এক একটাকে যদি বলো তাহলে এক একটা কোয়ান্টাম। হ্যাঁ, এক একটা কোয়ান্টাম, একটা কোয়ান্টাম। তাহলে এটা হচ্ছে এক একটাকে যদি বলো তাহলে এক একটা হচ্ছে কোয়ান্টাম, সম্মিলিতভাবে সবাইকে একসঙ্গে প্লুরাল ফর্ম বলা হয় কোয়ান্টা। আচ্ছা, এইবার এই কোয়ান্টাম যেটা কিনা লাইট অ্যাবজর্ব করে বা রিলিজ করে, সেইগুলোর ক্ষেত্রে যদি আমরা মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে কমনলি এটাকে কোয়ান্টাম বলি, কিন্তু যখনই এটা যখন লাইটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যাবে তখন এই কোয়ান্টাম বা কোয়ান্টাকে বলা হবে ফোটন, ঠিক আছে। তার মানে যখন কোনো বডি পার্টিকুলারলি লাইট এমিট করবে, বলছি লাইট যদি স্পেসিফিক্যালি বলে দিই, তো লাইটটাকে আমরা বলেছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো লাইট যদি রিলিজ করে তাহলে সেই লাইটটাকে তখন ওই কোয়ান্টামগুলোকে স্পেশালি বলা হবে ফোটন। কি বলা হবে? ফোটন বলা হবে। এবার এই ফোটন তার মানে কি হচ্ছে না, যদি আমরা লাইটের ক্ষেত্রে ব্যাপারটাকে রিলিজ করা বা অ্যাবজর্ব করার ক্ষেত্রে আমি ধরি, তাহলে লাইটের ক্ষেত্রে যেটা রিলিজ করে সেইটাকেই বলা হয় একটা কি ফোটন। তার মানে লাইট সোর্স যখন লাইট এমিট করে তখন সে এক একটা প্যাকেট বা বান্ডল সে রিলিজ করে, যেগুলোকে বলা হয় এক একটা কি ফোটন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে বেসিক একদম ফান্ডামেন্টাল কথা, যেটা প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি থেকে আমরা পাই। জেনারেলি কি বললাম, যে কোনো একটা যদি হট বডি বা কোনো একটা সোর্স সে যখন এনার্জি এমিট করে বা অ্যাবজর্ব করে তখন সে প্যাকেট আকারে অ্যাবজর্ব আর এমিট করে, সেই প্যাকেটগুলোকে কি বলা হয় কোয়ান্টাম। এবার এটা যদি লাইটের ক্ষেত্রে স্পেশালি বলি, তাহলে লাইটের ক্ষেত্রে ওই কোয়ান্টামের নামটা হয়ে যাবে ফোটন। তার মানে লাইট যখন এনার্জি রিলিজ করে তখন সে প্যাকেট আকারে এনার্জি রিলিজ করে, যে প্যাকেটগুলোকে এক একটা ফোটন বলা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে মূল কথা প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? সেক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে যে স্টেটমেন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য এনার্জি ইজ এমিটেড অর অ্যাবজর্বড বাই এ বডি ডিসকন্টিনিউয়াসলি, মানে কন্টিনিউয়াসলি সে কিন্তু এমিট করে না, সে কিন্তু ডিসকন্টিনিউয়াসলি এমিট করে ইন দ্য ফর্ম অফ স্মল প্যাকেটস, যেটা আমি বললাম প্যাকেটস অফ এনার্জি কল্ড কোয়ান্টা, প্লুরাল ফর্মে এটাকে বলা হয় কোয়ান্টা। এবার ইন কেস অফ লাইট যদি আমি বলি তাহলে কি বলছে, দিস কোয়ান্টাম ইজ কল্ড ফোটন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মেন স্টেটমেন্ট অফ ম্যাক্সওয়েল কোয়ান্টাম থিওরি, সেটাই আর কি। এবার এই যে যদি মনে হয়, দেখো বলছে যদি একটা ধরো লাইট সোর্স সে যদি কোয়ান্টাম বা ফোটন আকারে সে যদি এনার্জি রিলিজ করে, ফোটন আকারে এনার্জি রিলিজ করে, ঠিক আছে, ফোটন আকারে এনার্জি রিলিজ করে, তাহলে কিন্তু প্রত্যেকটা ফোটনের কিন্তু একটা স্পেসিফিক এনার্জি থাকবে। তাহলে এখানে ধরো মনে করো আমি যে কটা ফোটন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা যদি আমি ফোটনের কথা বলি, তাহলে সেই 15টা ফোটনের প্রত্যেকটা এনার্জি ইনটু 15 করলে টোটাল এনার্জি এমিটেড বাই দ্যাট সোর্স সেটা পাওয়া যাবে। মনে করো 1 সেকেন্ডে সে 15টা ফোটন ছাড়ছে, এক একটা ফোটনের এনার্জি এক্স অ্যামাউন্ট,
তাহলে 1 সেকেন্ডে সে টোটাল 15x এনার্জি সে রিলিজ করছে। তার মানে বোঝাই যাচ্ছে যে যখন কোনো বডি কোনো লাইট সোর্স এনার্জি এমিট করছে সে তখন ডিসকন্টিনিউয়াস ওয়েতে বা প্যাকেট আকারে এনার্জিগুলোকে রিলিজ করে। এক একটা প্যাকেটের স্পেসিফিক এনার্জি থাকবে এবং টোটাল এনার্জি হবে টোটাল নাম্বার অফ প্যাকেট ইনটু দ্যাট এনার্জি পার প্যাকেট। তাহলে টোটাল এনার্জিটা আমরা পেয়ে যাব পার সেকেন্ডে। আচ্ছা, এবার আমরা যদি এখানে বলতে চাই তাহলে সেই এক একটার এনার্জি কত, টোটাল এনার্জি তাহলে কি টোটাল নাম্বার অফ ফোটন দিয়ে গুণ করলেই পাওয়া যাবে এক একটা ফোটনের এনার্জির সঙ্গে। এবার প্রশ্ন হচ্ছে এক একটা ফোটনের এনার্জি কীরকমভাবে আমরা ডিফাইন করব। প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি বলছে এনার্জি অফ ইচ ফোটন সেটা কি হবে, সেটাকে যদি ই বলি তাহলে এনার্জি অফ ইচ ফোটন হবে ওই ফোটনের, যেহেতু আমি বলেছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা ওয়েভ, তাহলে তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তাহলে সেই ফোটনের এনার্জিও তত বেশি হবে। তার মানে ফ্রিকোয়েন্সি যত বাড়বে, আমরা নিউটাকে কি বলেছিলাম, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তার মানে ফ্রিকোয়েন্সি যত ইনক্রিজ করবে তত তার এনার্জিও ইনক্রিজ করবে। ঠিক আছে, তার মানে ওয়েভের ফ্রিকোয়েন্সি যত বাড়বে এনার্জি তত বাড়বে, তার মানে ই ইজ প্রপোর্শনাল টু নিউ। এবার আমরা সবাই জানি যে ইটা যদি আমরা প্রপোর্শনাল টু নিউ বলি, এবার প্রপোর্শনালিটি সাইনটা যদি তুলে দিই, মানে ইকুয়াল টু সাইন দিই, তাহলে সেক্ষেত্রে ইকুয়াল টু এইচ নিউ এরকম একটা রিলেশন আসে, যেখানে এইচটাকে বলা হয় একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটা এই প্লাঙ্কের নাম অনুসারে প্লাঙ্ক কনস্ট্যান্ট বলা হয়। তাহলে এইচটাকে বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট। ঠিক আছে, এইচটাকে বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এটা একটা ফেমাস ইকুয়েশন হয়ে গেল যেটাকে বলা হয় প্লাঙ্কস ইকুয়েশন। এই প্লাঙ্কস ইকুয়েশন আমরা পেলাম ফ্রম দ্য কনসেপ্ট অফ প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি। প্লাঙ্কস ইকুয়েশন, প্লাঙ্কস ইকুয়েশন। এবং এইচটাকে কি বলা হচ্ছে, তাহলে এইচটাকে বলা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। এবার পরবর্তীকালে এই প্লাঙ্কস কনস্ট্যান্টের মান বার করা গেছে কোয়ান্টাম মেকানিক্যালি, সেটা তার মান বেরিয়েছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড। এইটা এসে প্লাঙ্কস কনস্ট্যান্টের মান। এটা আমরা কোয়ান্টাম মেকানিক্স যখন পড়েছি, কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে এই এইচের মানটা বার করা হয়েছে 6.626 ইন্টু 10⁻34। এই মানটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, কারণ পরবর্তীকালে আমরা যখন বিভিন্ন জায়গায় কেমিস্ট্রির বিভিন্ন জায়গায় যখন অঙ্ক করব, সে অঙ্কের সময় কিন্তু এই মানটা তোমার কিন্তু পুট করতে হবে ডাইরেক্টলি, এই মানটা কিন্তু মনে রাখতে হবে ইউনিট সহ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্লাঙ্কস ইকুয়েশন। এইবার আমরা দেখো যে এই প্লাঙ্কস ইকুয়েশনে যে ই ইকুয়াল টু এইচ নিউটা পেলাম, তাই না? এই ই ইকুয়াল টু এইচ নিউ এর এই নিউটার সঙ্গে আবার ল্যামডার একটা সম্পর্ক আমরা জানি। তাহলে কি সম্পর্ক বলো তো? সেটা হচ্ছে যে উই নো, কি জানি আমরা জানি নিউ ইকুয়াল টু আবার সি বাই ল্যামডা। আমরা আগের দিন এটা মানে বুঝিয়েছিলাম যে সি মানে স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটা হচ্ছে নিউ ইন্টু ল্যামডা। এবার নিউ তাহলে কি হবে, সি বাই ল্যামডা। এটা একটা আমরা ইকুয়েশনও বলতে পারি এটাকে, হ্যাঁ, এটা একটা ইকুয়েশন আমরা বলতে পারি, হ্যাঁ, যে এটা নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এবার আমরা এটা আগের ইকুয়েশন থেকে যদি আমরা এটাকে যদি আমরা আগের ইকুয়েশনটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই, তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই আর এটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 2 দিই, তাহলে খেয়াল করো ইকুয়েশন নাম্বার 2 এর এই যে নিউ, এই নিউটাকে যদি আমরা
তার মানটা এখানে সি বাই ল্যামডা বসাই, তাহলে মানটা যেটা দাঁড়াচ্ছে এইচ সি বাই ল্যামডা, তাহলে কি হয়ে যাচ্ছে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 we get equation 1 and 2 we get, তাহলে কি হচ্ছে না এনার্জি অফ ইচ ফোটন ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ওটারই একটা অল্টারনেটিভ ফর্ম হয়ে গেল, ইকুয়াল টু এইচ নিউ এর একটা সেকেন্ড ফর্ম হয়ে গেল ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তার মানে কি হলো? তার মানে হলো যদি আমাদের ভ্যালু কোথাও ক্যালকুলেশনে আমাদের ইয়ে দিয়ে দেওয়া থাকে, মানে নিউ দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা আগের ইকুয়েশনটা ইউজ করবো ইকুয়াল টু এইচ নিউ। কিন্তু যদি আমাদের ভ্যালু ল্যামডার মান দেওয়া থাকে, তাহলে আমরা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ডাইরেক্ট আমরা করতে পারি। এছাড়া আর একটা অল্টারনেটিভ ফর্ম আছে, সেটা আমি ডাইরেক্টলি এখানে লিখে দিচ্ছি, তোমরা নিজেরা পারবে। সেটা হচ্ছে যে আমরা এগেইন we know that, দেখো আমরা ওই নিউ বার, এটা কি বলা হয়? একে বলা হয় ওয়েভ নাম্বার। এটাও আগের দিন আমরা ডিফাইন করেছিলাম, নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, এটা আমরা কিন্তু আগে ডিফাইন করেছি, তাই না? তাহলে এইটা আমরা আগের দিন পেয়েছিলাম সেখানে। আচ্ছা, এবার এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 3 দিই, তাহলে দেখো আমরা এই নিউ বারটাকে আমরা ইকুয়েশন এটাকে আমরা 4 দিতে পারি, ইকুয়েশন নাম্বার 4 বিভিন্ন ফর্মে আমরা পাচ্ছি। ওটাকে যদি আমরা 3 দিই, এটাকে আমরা 3 দিচ্ছি, এটাকে যদি আমরা 4 দিই, এটা যদি আমরা 4 দিই, তাহলে ফ্রম ইকুয়েশন 3 and 4 আমরা যদি 1 বাই ল্যামডার জায়গাটা আমরা যদি নিউ বার বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে এইচ ইকুয়াল টু এইচ সি নিউ বার। তাহলে ফ্রম equation 3 and 4 we get E equal to H C new bar, এটা আমরা কিন্তু পাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা নতুন ইকুয়েশন, একটা হলো ইকুয়াল টু এইচ সি নিউ বার। তার মানে কি, যদি আমাদের ডেটা যদি নিউ বারে থাকে, তাহলে আমরা এই ইকুয়েশনটা বসাতে পারি। যদি আমাদের ডেটা ল্যামডাতে দেওয়া থাকে, তাহলে আমরা এটাকে বসাবো। আর যদি আমাদের ডেটা আমাদের নিউতে দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তাহলে আমরা এটা আমরা পুট করতে পারি, ঠিক আছে? এখানে আমরা করসপন্ডিং জিনিসগুলো আমরা জানি কি কি। এখানে আমরা জানি যে হোয়ার ল্যামডা ইকুয়াল টু কি ওয়েভলেন্থ, এটা আমরা আগের দিন ডিফাইন করেছি ভালোভাবেই। দুটো ক্রেস্ট বা দুটো ট্রাফের মধ্যবর্তী দূরত্বটাকেই বলা হয় ল্যামডা ওয়েভের। আর নিউ বারটাকে কি বলা হয়? হোয়ার নিউ বারটাকে কি বলা হয়? ওয়েভ নাম্বার, ঠিক আছে? তাহলে ওয়েভ নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা টোটাল আমাদের ম্যাক্স প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি, সেই কোয়ান্টাম থিওরি থেকে আমরা এই কটা ইকুয়েশন পেতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার মজার ব্যাপার দেখো, যদি আমরা এবার এইটাকে জেনে এবার এই অঙ্কটা করতে চাই, হ্যাঁ, তাহলে অঙ্কটা করতে গিয়ে দেখো, আমরা যদি কম্পিটিটিভ এক্সাম পারপাস ব্যাপারটাকে ধরি, তুমি পরীক্ষার হলে যখন অঙ্কটা করতে যাবে, তখন তুমি ক্যালকুলেটর পাবে না। তাহলে তখন দেখবে যে এইখান থেকে অঙ্ক যদি আসে, তাহলে তুমি এইচের মানটা আমি একটু আগেই লিখেছি, এইচের মান 6.626 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, তারপর সি এর মান আমরা সকলে জানি স্পিড অফ লাইট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আগের দিন আমরা বলেছি। এবার দেখো, তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা ইউজ করতে চাই, ধরো ল্যামডার মান বলা হয়েছে 300 অ্যাংস্ট্রম, তাহলে 300 অ্যাংস্ট্রম যদি বলা থাকে, তাহলে তুমি এখানে এইচ এর মান 6.626 × 10⁻34 জুল সেকেন্ড বসাবে, সি এর মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বসাবে। আর ল্যামডার মান 300 অ্যাংস্ট্রম যখন করবে, তখন ওটাকে মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 300 × 10⁻10 মিটার। তাহলে এই যে এত বড় বড় সংখ্যা চলে আসবে, তখন তুমি উইদাউট ক্যালকুলেটর তুমি যখন ক্যালকুলেট করতে চাইবে, তখন কিন্তু এত শর্ট টাইমে 1 মিনিটের মধ্যে তুমি কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবে না।
তাই জন্য যেটা করতে হবে, যেটা দেখো যে আমরা একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচে যেতে পারি, যেটা হচ্ছে খুব সহজে আমরা সেকেন্ডের বা 30 সেকেন্ডের মধ্যে এটাকে ক্যালকুলেট করে নিতে পারি। সেটা হচ্ছে যে আমরা দেখতেই পাচ্ছ যে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে এইচ তো কনস্ট্যান্ট, সিটাও কনস্ট্যান্ট অলওয়েজ, কারণ স্পিড অফ লাইট অলওয়েজ কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে এই দুটোই যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই দুটোর গুণফল তো সবসময় একটা কনস্ট্যান্ট হবে এবং এটার মানটা নির্দিষ্ট হবে। তাহলে আমি যদি এই দুটোর মান, গুণফলের মানটা যদি আগে থেকে প্রিডিফাইন করে রাখি, মানে আগে থেকে আমি যদি ক্যালকুলেট করে রাখি, তাহলে সেটা তো আর নতুন করে ক্যালকুলেট করার দরকার নেই পরীক্ষার হলে, জাস্ট ভ্যালুটা মনে রাখলেই হয়ে গেল এবং খুব সলিড একটা পিওর হোল নাম্বার থাকবে সেটা। আচ্ছা, এবার সেই নাম্বারটা যদি এখানে বসানো থাকে সবসময়, তাহলে শুধু ল্যামডার মানটা বসালেই আমি ক্যালকুলেট করে নিতে পারবো ইজিলি। সেটা কীভাবে দেখো, ব্যাপারটা হচ্ছে যে দেখো খুব ইম্পর্টেন্ট, আমরা এই ব্যাপারটাকে অ্যাপ্রোচ করতে পারি। সেটা হচ্ছে আমরা এইরকম একটা ইকুয়েশান এখানে ক্যালকুলেট করে এরকম সব কনভার্ট করার পরে এইরকম একটা ইকুয়েশান আমরা পাই, ই ইকুয়াল টু 12,400 12,400 ডিভাইডেড বাই ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা অ্যাংস্ট্রম। এবার বোঝো ব্যাপারটা। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রন ভোল্টে আমার উত্তরটা আসবে। কি হয়েছে ব্যাপারটা ভালো করে বোঝো। আমরা ইকুয়াল টু 12,400 বাই ল্যামডা করছি, তার মানেটা কি? তারপরে এখানে 12,400টা আমি কি সবসময় বসাতে পারবো, অসুবিধা নেই। কিন্তু ল্যামডার মানটা ব্র্যাকেটে আমি অ্যাংস্ট্রম লিখেছি, মানে তোমার ল্যামডার মানটা যে ইউনিটেই দেওয়া থাক না কেন, তুমি ন্যানোমিটার, মিটার, সেন্টিমিটার যাই থাক না কেন, তোমাকে কিন্তু বসাতে হবে অ্যাংস্ট্রম ইউনিটে। এবার জেনারেলি দেখবে এই ল্যামডার মানটা হয় অ্যাংস্ট্রমেই দেওয়া থাকে, নইলে ন্যানোমিটারে দেওয়া থাকে, ঠিক আছে? যদি অ্যাংস্ট্রমে বসাও থাকে তাহলে ডাইরেক্টলি তুমি অ্যাংস্ট্রমের মানটা যেটা সেটা বসিয়ে দেবে, দিলে যে উত্তরটা আসবে সেই উত্তরটার ইউনিট হবে ইলেকট্রন ভোল্ট, কারণ আমরা জানি এনার্জির একটা ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা একটা কিন্তু খুব ইজিয়েস্ট ওয়ে, যেটা থেকে আমরা কিন্তু কী করতে পারি না, এখান থেকে সহজেই কিন্তু প্লাঙ্কস ইকুয়েশনের অঙ্কগুলো কিন্তু করতে পারি আমরা, ঠিক আছে? এইটা খুব ফেমাস একটা ফর্ম, এটাকেই জাস্ট আমরা ক্যালকুলেশনের মাধ্যমে এটাকে কনভার্ট করে এইরকম সহজ একটা ইকুয়েশন তৈরি করেছি। এবার তুমি এটাকে একটা কাজ করতে পারো, ধরো মনে করো তোমার অঙ্কে অ্যাংস্ট্রমের ডেটাটা দেওয়া নেই, তাহলে অ্যাংস্ট্রমের যদি ডেটাটা না দেওয়া থাকে, যদি ন্যানোমিটারে দেওয়া থাকে, তাহলে তুমি কী করবে, জাস্ট ন্যানোমিটার আর অ্যাংস্ট্রমের 10 ঘরের পার্থক্য, তাহলে সেটা কনভার্ট করে তুমি এখানে বসাতে পারো, অ্যাংস্ট্রম কনভার্ট করে নিয়ে বসাতে পারো। কিন্তু যদিও তোমার মনে হয় যে না আমার পরীক্ষার সময় ওই 10 ঘর বেশি হবে না কম হবে, এটা যদি আমি পরীক্ষার সময় পাজল হয়ে যায়, তাহলে তুমি আরেকটা ফর্ম মনে রাখতে হবে তোমাকে। যদি ন্যানোমিটার হয় তাহলে তুমি আরেকটা ফর্মে তুমি ব্যাপারটাকে করতে পারো, সেটা হচ্ছে কি ই ইজ ইকুয়াল টু 1240, মানে তুমি একটা 10 কমেই দেবে, কারণ যেহেতু ন্যানোমিটার একটা বড় সংখ্যা অ্যাংস্ট্রমের থেকে বড় ইউনিট, তাই 1240 করে দিতে হবে। আর এখানে তুমি ল্যামডাই বসাবে, কিন্তু ইউনিটটা হবে ন্যানোমিটারে, আর উত্তর কিন্তু সেই ইলেকট্রন ভোল্টেই আসবে। তাহলে কি হয়ে গেল, তুমি একটা সংখ্যা আগে থেকেই তুমি কি করলে, তুমি কমিয়ে দিলে, ঠিক আছে? 1240 করে দিলে, 12,400 ছিল সেটা 1240 করে দিলে, 12,400 বসাবে তখন যদি তুমি এখানে অ্যাংস্ট্রম ইউনিটে ডেটা বসাও, আর 1240 তখন বসাবে যখন এখানে ল্যামডাটা ন্যানোমিটার ইউনিটে বসাও। তাহলে এই যে দুটো ইকুয়েশন, বেসিক্যালি দুটো ইকুয়েশন নয়, একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা দিয়ে আমরা করছি, কিন্তু জাস্ট ওটাকে আমরা ন্যানোমিটার মানে 10 ঘরকে আমরা আগে থেকেই করে নিলাম, কেটে দিলাম, নিচে 10 উপরে 10 কেটে দিলাম, দিয়ে আমরা এই ফর্মটাকে নিয়ে চলে এলাম। তাহলে আমাদের কিন্তু মেনলি এই ইকুয়েশনটা 12,400 বাই ল্যামডা, যদি একটা মনে রাখতে চাও এটাই মনে রাখবে, তাহলে এখান থেকে আমরা কিন্তু অঙ্ক করতে পারি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু হয়ে গেল। তাহলে তোমার এই জিনিসটা তুমি জানবে, কিন্তু অঙ্ক করার সময় তুমি এটাকে জাস্ট করে দিয়ে ক্যালকুলেট করে নিয়ে উত্তরটা বসিয়ে দেবে। তাহলে এই হয়ে গেল ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরির থিওরিটিক্যাল পার্ট, আমরা যেটুকু বলার ছিল সেটা আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, এখান থেকে একটু অঙ্ক করব যে অ্যাকচুয়ালি কীরকম ধরনের অঙ্ক হতে পারে এবং সেটা কীভাবে আমরা অ্যাপ্রোচ করব, সলভ করবো আর কি। তো সেক্ষেত্রে আমরা দেখো, আমরা যদি একটা অঙ্ক এখানে দেখি, দেখো খেয়াল করো, একটা অঙ্ক বলছে যে 2 রেডিয়েশন অফ ওয়েভলেন্থস 2000 অ্যাংস্ট্রম and 4000 অ্যাংস্ট্রম are given, then calculate and compare their energies. দেখো
বলছে একটা দুটো ওয়েভের কথা বলা হচ্ছে, একটা 2000 অ্যাংস্ট্রম, একটা 4000 অ্যাংস্ট্রম। এবার 2000 অ্যাংস্ট্রম আর 4000 অ্যাংস্ট্রম তার ওয়েভ লেন্থ অ্যাংস্ট্রম ইউনিটে দিয়েছে। বলছি তাদের এনার্জির কম্প্যারিজন করো। দেখো আমরা এখানে কিন্তু উইদাউট ক্যালকুলেশনে এনার্জি কম্প্যারিজন করতে পারি, মানে কে বড় হবে কে ছোট হবে। আমরা জানি ইকুয়েশন ইকুয়াল টু hc/λ। তাহলে ই এর সঙ্গে ল্যামডার সম্পর্কটা কি? ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? ই এর সঙ্গে ল্যামডার সম্পর্কটা কি? ইনভার্সলি প্রপোর্শনাল। বুঝতেই পারছো, ই প্রপোর্শনাল টু 1/λ। তারপরে ল্যামডা যদি ইনক্রিজ করে তাহলে এনার্জি কিন্তু ডিক্রিজ করবে, অ্যান্ড ভাইস ভার্সা। মানে ল্যামডা যদি ডিক্রিজ করে এনার্জি ইনক্রিজ করবে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটার ল্যামডাটা ছোট, তার মানে অবভিয়াসলি এটা এনার্জিটা বড়, এটা এনার্জি বড়, কিন্তু এটা ল্যামডাটা বড় মানে অবভিয়াসলি এটা এনার্জি ছোট। তার মানে এনার্জি যদি কম্পেয়ার করি তাহলে এই প্রথম যেটা ডেটা দেওয়া রয়েছে এটার এনার্জি বেশি হবে দেন সেকেন্ড ওয়ান। তাহলে আমরা যদি এখান থেকে সলিউশন করতে চাই তাহলে খেয়াল করো, দেখো আমরা প্রথমটাকে আমরা যদি ল্যামডা 1 সেটা যদি আমরা 2000 অ্যাংস্ট্রম বলি, আর ল্যামডা 2 সেটা যদি আমরা 4000 অ্যাংস্ট্রম বলি, তাহলে দেখো এখান থেকে করসপন্ডিং E1টা কত হবে? E1 দেখো আমাদের ডেটা দেওয়া রয়েছে কি অ্যাংস্ট্রম ইউনিট দেওয়া রয়েছে। তাহলে অ্যাংস্ট্রম ইউনিট যদি দেওয়া থাকে তাহলে আমরা জাস্ট কী করব, 12400 ডিভাইডেড বাই তোমার ল্যামডা মানে কত বলছে 2000, এটা হলো। এবার এর ইউনিট কী হবে? উত্তর হবে ইলেকট্রন ভোল্টের উত্তর হবে। তাহলে পরিষ্কার যেটা বোঝাই যাচ্ছে এখানে দুটো শূন্য কেটে যাবে, ঠিক আছে? তাহলে 124, আর এবার দেখো এটা যদি ভাগ করা হয় তাহলে কত হবে 20, আর এটা কত হবে 6.2, তাই না? এটা যদি আমরা ভাগ করি তাহলে এই জিনিসটা দাঁড়ায়, তার মানে উত্তর হয়ে যাবে 6.2 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এবার এটা হলো। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে কী হবে? এটার ক্ষেত্রে E2 যেটা হবে সেটা একইভাবে আমরা ক্যালকুলেট করব, 12400 ডিভাইডেড বাই ওই 4000, এটা উত্তর কিছু হবে ইলেকট্রন ভোল্টে। তাহলে এটার মান কত হবে? এটাও দুটো শূন্য কাটা যাবে, তাহলে এখানে কত হবে? এটা ওর জাস্ট অর্ধেক হবে, মানে 3.1 ইলেকট্রন ভোল্ট হবে। তার মানে দেখো আমরা প্রথম কেসে বুঝতেই বলেইছিলাম যে ল্যামডা যা ছোট হবে তার এনার্জি বড় হবে, ল্যামডা যার বড় হবে এনার্জি তার ছোট হবে। তাহলে আমরা কোশ্চেনে দেখেছি যে ল্যামডা 1টা লেস দ্যান ল্যামডা 2 ছিল, তাহলে এনার্জির ক্ষেত্রে তাহলে কি পেলাম? এনার্জির ক্ষেত্রে কিন্তু E1টা গ্রেটার দ্যান E2 হলো। তার মানে এখান থেকে প্রমাণিত আমরা অঙ্কের মাধ্যমে দেখালাম যে এনার্জি এবং ল্যামডা যেটা সেটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? এইটা আমরা পাচ্ছি। তার মানে আমরা এখানে কোশ্চেনে যেটা বলছে টু রেডিয়েশন অফ ওয়েভলেন্থ দিস অ্যান্ড দিস আর গিভেন, দেন ক্যালকুলেট দেয়ার এনার্জিস পেয়ে গেলাম এবং কম্পেয়ার দেয়ার এনার্জিস, দুটোই আমরা পেয়ে গেলাম, ক্যালকুলেট করলাম এবং কম্পেয়ার, এই দুটো জিনিসই আমরা কিন্তু করলাম। এবার আমরা চাইলে এটা ইলেকট্রন ভোল্টটাকে জুলে কনভার্ট করে দিতেই পারি, কারণ আমরা সবাই জানি যে আমরা যদি ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করতে চাই তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে জাস্ট কনভার্সনটা এমন যে ইলেকট্রনের যে চার্জ সেই চার্জটা দিয়ে গুণ করতে হয়, তাহলে জুলে হয়ে যাবে। তাহলে কত? 1.6 ইন্টু 10⁻⁻19 হয়ে যাবে জুল। তাহলে এইটা কিন্তু কনভার্সন। যদি আমরা ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করতে চাই তাহলে ইলেকট্রন ভোল্টে যে উত্তরটা এসছে তার সঙ্গে 1.6 ইন্টু 10⁻⁻19 যদি গুণ করে দিই তাহলে কিন্তু উত্তরটা জুলে চলে আসবে। সিমিলারলি ওটাতেও তাই, ঠিক আছে? তাহলে আমরা জুলেও উত্তরটা বার করতে পারি, জাস্ট এটাকে মাল্টিপ্লাই করতে হবে ওই ইলেকট্রন ভোল্টের ডেটার সঙ্গে। আচ্ছা, এবার দেখো এইখানেও একটা গণ্ডগোল আছে আর কি, মানে এখানে 1.6 দিয়ে তুমি যখন পরীক্ষার সময় ধরো মনে করো তোমার 4টে অপশানের মধ্যে কোনোটাই ইলেকট্রন ভোল্ট ইউনিট নেই, তোমার জুলে উত্তর দেওয়া রয়েছে, তাহলে তো তোমাকে লাস্টে আলটিমেটলি এটার সঙ্গে এটা গুণ করতে হবে আবার। তাহলে যদি গুণ করতে হয় তাহলে কিন্তু সেই আবার সেই ফ্র্যাকশন চলে এলো,
তাহলে আবার যদি ফ্র্যাকশন চলে আসে তাহলে সেই কাটাকুটির ক্ষেত্রে আবার ক্যালকুলেটর লাগতে পারে বা একটু টাইম কনজিউমিং হয়ে যেতে পারে। তো যেটা করবে সিম্পলি, পাওয়ারটা তো কোনো ম্যাটার করে না, পাওয়ারটা লাস্টে যোগ বিয়োগ করে নেবে পাওয়ারটা, ওটা কখনো মানে প্রথমে ওটা নিয়ে চিন্তা করবে না। আর যখন বোর্ডের পরীক্ষা দেবে তখন তো ক্যালকুলেটর ইউজ করতে পারবে, তখন সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেটরে কখনো 10 টু দি পাওয়ার এই পাওয়ারটা বসাবে না, তাহলে কিন্তু ক্যালকুলেটরে ওই ক্যালকুলেশনের ক্ষেত্রে বসানোর ক্ষেত্রে ভুল হলে পুরো ডেটাটাই ভুল চলে আসবে। তাই জন্য এই 10 টু দি পাওয়ারগুলো যোগ বিয়োগ করেই চলে আসবে, ওটার জন্য ভাবতে হয় না। যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এইটা 1.6, এই 1.6 যেটা, এই 1.6টাকে সমস্যা করতে পারে। এটা কি করবে, জাস্ট 1.6 মানে তুমি দেখবে হিসেব করে 8/5, 8/5, 8/5, এটা মানেই কিন্তু 1.6। তাহলে এটা দেখো একটা ভালো সংখ্যা পেয়ে গেলাম 8/5, এটা কিন্তু কাটাকুটির ক্ষেত্রে বেশ সুবিধাজনক। আমি অঙ্ক করাবো যখন দেখতে পাবে 8/5 এবং তার সঙ্গে কি আছে 10 টু দি পাওয়ার -19 জুল, তার মানে 1 ইলেকট্রন ভোল্ট, এটা মানেই কিন্তু ওই এটা, ঠিক আছে। তাহলে এটা অর এটা, মানে এটা তুমি এইভাবেই ইউজ করতে পারো, এটা মানেই কিন্তু এটা, ঠিক আছে, এটা অর এটা, ঠিক আছে। তাহলে আমরা যখন ক্যালকুলেট করতে থাকবো তখন কিন্তু 8/5 করব, যখন আমরা হাতে ক্যালকুলেটটা করবো উইদাউট ক্যালকুলেটার, তাহলে এটা আমাদের কনভার্সন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা করে নিলাম, তাহলে এইটা কিন্তু বেশ ভালো জিনিস আর কি। আচ্ছা, নেক্সট, এবার দেখো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে কি হচ্ছে, বলছে ফাইন্ড এনার্জি অফ 1 মোল অফ ফোটন ইফ ল্যামডা ফর ফোটন ইজ, এটা ডেটা এখানে মিসিং আছে, এবার দেখো এই অঙ্কটা খেয়াল করো, ফাইন্ড এনার্জি অফ 1 মোল অফ ফোটন ইফ ল্যামডা ফর ফোটন ইজ 400 অ্যাংস্ট্রম। কোশ্চেন বলছে একটা ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার ল্যামডাটা হচ্ছে 400 অ্যাংস্ট্রম, একটা ফোটনের ল্যামডা ফর ফোটন, একটা ফোটনের জাস্ট ওয়েভলেন্থটা হচ্ছে এত, বলছে 1 মোল ফোটনের এনার্জি কত। তাহলে আমাদের কাজটা কি করতে হবে, 1 মোল তো পরে, আগে যেটা করতে হবে একটা ফোটনের ল্যামডা থেকে একটা ফোটনের এনার্জি বার করতে হবে। কী করে বার করবো, ওই আগের ফর্মুলা। তাহলে এনার্জি থেকে ল্যামডাকে ইউজ করে এনার্জিটাকে একটা ফোটনের বার করে নেব। এবার আমি আগেই বলেছি যে 1 মোল যদি বলে তাহলে 1 মোল মানে কি 6.022 × 10⁻23 সংখ্যক, তাহলে অত সংখ্যক সংখ্যাটাকে যদি আমরা একটা ফোটনের এনার্জির সঙ্গে গুণ করি তাহলে টোটাল নাম্বার অফ 1 মোল ফোটনের টোটাল এনার্জিটা বেরিয়ে যাবে। তাহলে আমাদের যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে যে একটা ফোটনের এনার্জি বার করতে হবে। এনার্জি অফ ইচ ফোটন, সেটা কি হবে, সেটা হবে ওই একই রকমভাবে 12,400 / 400, এইটা হবে, ঠিক আছে। এবার এই 12,400/400 যদি হয়, এটা একটা ইয়ের হলো, তাহলে এখান থেকে সিম্পলি আমরা, এই তো একদমই সহজ একটা অঙ্ক, তাহলে এখান থেকে কত হবে 3 × 4 = 12, 31, তাহলে কত হবে 31 ইলেকট্রন ভোল্ট হয়ে গেল। এবার যদি আমরা এটাকে ইয়ে করতে চাই, মানে জুলে কনভার্ট করতে চাই, করতে পারি, কোনো অসুবিধা নেই। এইবার যেটা হয়েছে, তাহলে 1 মোল তার এনার্জি কত, 1 মোল এনার্জি অফ one mole of photon, 1 mole of photon, সেটা হচ্ছে যদি E of 1 mole বলি, E of 1 mole বলি, তাহলে সেটা কি হবে, জাস্ট 31 × 6.022 × 10⁻23 এত ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে।
তাহলে এত ইলেকট্রন ভোল্ট কী হবে তাহলে? তাহলে এটাকে দেখো একটা ক্যালকুলেশন হচ্ছে 6.022। এবার তুমি তো এখানেও সমস্যা, তুমি কী করে ক্যালকুলেটার ছাড়া এখানে করবে? তাহলে ক্যালকুলেটার ছাড়া যখনই করবে তখন কিন্তু এই 6.022 এই ব্যাপারটাকে যদি পুরোটা ধরে কাজ করতে চাও তাহলে কিন্তু সেই গন্ডগোল হয়ে যাবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে তুমি করবে দেখো 6.022, তাহলে এই 022টাকে আমি অ্যাপ্রক্সিমেট করতে পারি। দেখো আমার 4টে অপশান থাকবে, সেই 4টে অপশানে তুমি ধরো মনে করো একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, একটা ডাব্লিউ দেওয়া রয়েছে। তাহলে এবার কখনোই তারা 4টে এত ক্লোজ দেবে না যে এইটাকে অ্যাপ্রক্সিমেট করলে তোমার দুটো অ্যান্সার হবে, এরকম কখনো হবে না। তুমি এটাকে অ্যাপ্রক্সিমেট করো যে অ্যান্সারটা থাকবে একটা যে কোনো একটা অ্যান্সার এবিসিডির মধ্যে তার কাছাকাছি যাবেই, তাহলে সেখানে আমি উত্তর পেয়ে যাবো, কারণ যতটা আমি অ্যাপ্রক্সিমেট করেছি তার থেকে বেশি কমই হবে। আচ্ছা, তাহলে আমি কি অ্যাপ্রক্সিমেট করতে পারি? অ্যাপ্রক্সিমেট যেটা করতে পারি সেটা হচ্ছে 6.022কে আমি জাস্ট 6 ধরতে পারি, 6 ধরে নিতে পারি। তাহলে 6 × 31 এটা করলেই যেটা আসবে অ্যাকচুয়ালি উত্তরটা তার থেকে একটু বেশি আসবে, কারণ 6.022টাকে আমি ধরিনি, 0.022কে আমি ধরিনি। তাহলে ওটা যদি ধরতাম তাহলে একটু বেশি আসতো, কিন্তু আমি যেহেতু ধরছি না তাহলে একটু কম আসবে। তাহলে যে অপশানে যখন তোমার যে উত্তরটা দেওয়া থাকবে তার থেকে তোমার এই অ্যান্সারটা একটু কম আসবে, তাহলে ওই কাছাকাছি যাবে, একদমই পুরোপুরি না আসলেও কাছাকাছি যাবে, তাতেই তুমি বুঝে যাবে। ওই নিট বা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষাগুলোতে কখনো এরকম দেয় না যে একদম ফ্র্যাকশন 0.000 পার্থক্য, এরকম দেবে না। তার মানে এবিসিডির মধ্যে যে অ্যান্সারগুলো থাকবে সেগুলোর মধ্যে একটা সাফিসিয়েন্ট ডিফারেন্স থাকবে, তাই অ্যাপ্রক্সিমেশনটা করলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো তাহলে কী হবে, তাহলে এটাকে যদি আমি 6 ধরে চলি তাহলে এটা কত হবে? 6কে 6 হবে আর 3 6 18 হবে, তাহলে 186 × 10⁻23 হবে। এবার তুমি এটাকে আগে পরে দশমিক করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ধরো আমি এটাও করে নিতে পারি 1.86 × 10⁻25 ইলেকট্রন ভোল্ট, এটা করতে পারি, ঠিক আছে? তাহলে এইটা হলো। এবার তুমি যদি জুলে করতে চাও তাহলে জাস্ট ওই 8/5 × 10⁻−19 করলেই জুল হয়ে যাবে, সেটা তুমি ক্যালকুলেট করতে পারো। 8/5 এটাকে তুমি 2 ধরে নিতে পারো, 2 ধরে নিয়ে কাজ করলেও সেই তোমার একটু বেশি আসবে, যেটা তার থেকে কম করে নিতে হবে, ক্লিয়ার? তাহলে এইটা আমরা কিন্তু করতে পারি। তাহলে দিস ইজ দ্য এনার্জি অফ 1 মোল অফ ফোটন, ঠিক আছে? ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেন বলছে, এটা একটু এক্সট্রা তোমাকে জানতে হবে, যেটা তোমরা ক্লাস 9-10-এও পড়েছো। বলছে এ 100 ওয়াট বাল্ব emits a radiation of wavelength 310 angstrom, then find the number of photons emitted per second. একটা 100 ওয়াটের বাল্ব জ্বলছে যেটা কিনা লাইট এমিট করছে, এই লাইটটার ওয়েভলেন্থ বলছে 310 অ্যাংস্ট্রম। এবার যদি বাল্বটা 1 সেকেন্ডে চলছে, হিসেব করে নিই যে 1 সেকেন্ডে, তাহলে সেই এনার্জিটা বা লাইটটা যে ছাড়ছে সেই লাইটে কটা ফোটন সে ছাড়ছে। আমি বলেইছি যে আমরা যদি এটাকে আমরা লাইট বলি তাহলে দেখো এ কিন্তু কন্টিনিউয়াসলি কী করছে, এনার্জি ছাড়ছে, কিন্তু লাইটটা কিন্তু যেটা ছাড়ছে সেটা কিন্তু কন্টিনিউয়াস নয়, সেটা কি না, সেটা প্যাকেট আকারে ছাড়ছে, সেটা কিন্তু প্যাকেট আকারে ছাড়ছে। এই প্যাকেটগুলোকে কি বলা হয়? এক একটা ফোটন, এক একটা ফোটন বলা হয়। এবার এক একটা ফোটনের এনার্জি কত? h⁻, বা hc/λ। এবার যদি আমরা টোটাল এই ফোটনগুলো যতগুলো আছে এদের এনার্জিটাকে যদি আমি ই টোটাল বলি, তাহলে টোটাল এনার্জি ডিভাইডেড বাই এনার্জি অফ ইচ ফোটন, সেটা যদি করি তাহলে নাম্বার অফ ফোটন বেরিয়ে যাবে। সেটাই জানতে চাইছি, নাম্বার অফ ফোটন এমিটেড পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে টোটাল যদি এতগুলো ফোটন বেরোয় সেটা কী করে বার করব? এদের টোটাল এনার্জি ডিভাইড বাই এক একটার এনার্জি, তাহলেই নাম্বার অফ ফোটন বেরিয়ে যাবে। আচ্ছা, এবার টোটাল এনার্জিটা কত সেটা আমরা কী করে বার করব? টোটাল এনার্জি বার করার যে জিনিস যেটাভাবে বার করতে পারি সেটা হচ্ছে টোটাল এনার্জি এমিটেড। সেটা কি করে বার করা হয়? সেটা বার করা হয় পাওয়ার ইন্টু টাইম, পাওয়ার ইন্টু টাইম,
এই পাওয়ার ইন্টু টাইমকে যদি আমরা এটাকে জাস্ট পাওয়ার ইন্টু টাইম করি, তাহলেই আমরা কিন্তু বার করতে পারি যে টোটাল এনার্জি এমিটেড। এবার আমার যে কোশ্চেনটা যেটা, সেখানে কী দেওয়া রয়েছে, সেখানে হচ্ছে পাওয়ারটা দেওয়া রয়েছে 100 ওয়াট, তাহলে টোটাল এনার্জি এমিটেড কী হবে 100 ওয়াট। আর টাইমটা কত বলা হয়েছে, টাইমটা বলা হয়েছে 1 সেকেন্ড। তাহলে এখানে কত হয়ে গেল 100 ওয়াট ইন্টু সেকেন্ড, এটা হলো। এবারে 1 ওয়াট ইন্টু সেকেন্ড মানেই হচ্ছে ওয়াট ইন্টু সেকেন্ড, এটা মানেই হচ্ছে জুল। ওয়াট ইন্টু সেকেন্ড এটাই মানে হচ্ছে জুল, ঠিক আছে। জুল ইকুয়াল টু ওয়াট ইন্টু সেকেন্ড। তার মানে এটাই জাস্ট হয়ে যাবে কত, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে 100 জুল। তাহলে টোটাল এনার্জি এমিটেড ইজ ইকুয়াল টু, টোটাল এনার্জি এমিটেড ইজ ইকুয়াল টু হয়ে গেল কত 100 জুল। এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো এইটা যদি টোটাল এনার্জি পেয়ে যাই, আর এক একটার এনার্জি বার করতে হবে। এবার এক একটার এনার্জি কী করে বার করবো, এক একটার এনার্জি বার করার ক্ষেত্রে আমাদের আগের ফর্মুলাটা ইউজ হবে। তাহলে এনার্জি অফ ইচ ফোটন যদি আমি বলি, এনার্জি অফ ইচ ফোটন, সেটা ই ইজ ইকুয়াল টু কী হবে 12,400 ডিভাইড বাই আমার ওয়েভলেন্থ কত বলেছে, যেহেতু অ্যাংস্ট্রমে বসে দিয়েছে তাহলে ডাইরেক্ট বসে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে ইলেকট্রন ভোল্টে। তাহলে এটা কত হবে উত্তর, তাহলে দেখো এখানে আমাদের একটা শূন্য যদি কেটে যায়, তাহলে 31 মানে জাস্ট 4 মানে 40 হবে। তাহলে দেখো 40 ইলেকট্রন ভোল্ট এটার কিন্তু এনার্জি হবে এক একটা ফোটনের, ঠিক আছে, এক একটা ফোটনের। তাহলে উত্তর চলে এসছে কিন্তু 40 ইলেকট্রন ভোল্টে, কিন্তু আমাদের এটা যেটা এসছে এটা কিন্তু জুলে এসছে। তাহলে আমরা এই যে ক্যালকুলেশান যদি করতে চাই, মানে টোটাল বাই ফোটনের এক একটা এনার্জি, তাহলে কিন্তু দুটো ইউনিট আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে আমরা করতে পারবো না। তাহলে যেটা করবো সেটা হচ্ছে এখানে এই ইলেকট্রন ভোল্টটাকে জাস্ট আমরা এখানে ওই কনভার্ট করে জুলে করে নেব। জুলে করলে কি করতে হবে আমাকে 8/5 ইন্টু 10⁻⁻19 করলে এটা জুল হয়ে যাবে। তাহলে সিম্পলি এটা 5 8 40, তাহলে এটা উত্তর হয়ে যাবে কত, এটা উত্তর যদি আমি লিখতে চাই তাহলে হয়ে যাচ্ছে 64 ইন্টু 10⁻⁻19 জুল, এটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এনার্জি অফ ইচ ফোটন 64 ইন্টু 10⁻⁻19 জুল, আর টোটালটা হয়ে গেল 100 জুল। তাহলে নাম্বার অফ ফোটন কত হবে, নাম্বার অফ ফোটন যেটা হবে সেটা কি হবে, তাহলে তাহলে নাম্বার অফ ফোটন এমিটেড, নাম্বার অফ ফোটন এমিটেড কত হবে, সেটা যদি আমি এন বলি, সেটা হচ্ছে কত হবে টোটাল এনার্জি এমিটেড, টোটাল এনার্জি এমিটেড ডিভাইডেড বাই এনার্জি অফ ইচ ফোটন, এনার্জি অফ ইচ ফোটন। তো টোটাল এনার্জি আমাদের কত বেরিয়েছে, সেটা বেরিয়েছে 100 জুল, আর এটা কত বেরিয়েছে 64 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে এখান থেকে কত হবে, এটা মোটামুটি 16 464 4 25, হ্যাঁ আচ্ছা এটা 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 হয়ে গেল। তাহলে এটা কত হবে 16 ইন্টু 16 আছে, 16 একে 16 আর ওদিকে 9, তাহলে 1.5, এটা ইন্টু ওটা 10⁻⁻19 উপরে চলে গেল, 10⁻⁹ হয়ে গেল সংখ্যা। তাহলে n ইকুয়াল টু হয়ে গেল নাম্বার অফ ফোটন এমিটেড হয়ে গেল কত, নাম্বার অফ ফোটন এমিটেড হয়ে গেল কত, এইটা 1.5 ইন্টু 10⁻⁻19। তার মানে ওই 100 ওয়াটের বাল্ব যেটা
সেটা কিন্তু পার সেকেন্ডে 1.5 × 10⁻19 সংখ্যক ফোটন এমিট করছে, যখন তার ওয়েভলেন্থ হচ্ছে ওই 310 অ্যাংস্ট্রম। এইটা তাহলে এই হয়ে গেল হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি, ঠিক আছে। তার এবং তার অ্যাপ্লিকেশন এই ধরনের একটা অঙ্ক থাকে, হ্যাঁ, যে ওয়াট দিয়ে তোমরা খেয়াল রাখবে যে ওয়াট যদি বলা থাকে তাহলে সেটাকে আমরা এনার্জিতে কনভার্ট কী করে করব, পাওয়ার ইন্টু টাইম। যদি আমাদের বললো 1 আওয়ার যদি বলে দেয় তাহলে আমরা কী করবো, এটা 1 আওয়ারটাকে আমরা 3600 সেকেন্ড করে দেবো, তাহলে 3600 সেকেন্ড গুণ করলে যেটা আসবে সেটা জুলে আসবে। তারপর তোমার খেয়াল রাখতে হবে জুলে যদি আনতে হয় তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড করতে হবে, বুঝেছো। তাহলে সেখানে কিন্তু ওয়াট যেটা দেওয়া থাকলো তার সঙ্গে সেকেন্ডে করতে হবে, তাহলেই জুল আসবে। যদি আওয়ারে দেওয়া থাকে তাহলে সেটাকে আমার সেকেন্ডে কনভার্ট করে বসাতে হবে। এখানে মিনিটে দেওয়া থাকলে সেখানে 60 গুণ করে সেকেন্ডে কনভার্ট করে তারপর বসাতে হবে, কারণ ওয়াট ইন্টু সেকেন্ড মানে জুল, ওয়াট ইন্টু আওয়ার বা ওয়াট ইন্টু মিনিট মানে কিন্তু জুল নয়। তাহলে সেটা কিন্তু কনভার্ট করে তারপর এখানে বসাতে হবে। এবার টোটাল এনার্জি থেকে যদি আমরা এনার্জি অফ ইচ ফোটনকে ভাগ করি তাহলে আমাদের নাম্বার অফ ফোটন এমিটেড চলে আসবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশন ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি। এবার লাস্ট আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ওই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব আজকের। তাহলে এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা আমরা আলোচনা করলাম এবং প্লাঙ্ক থিওরি নিয়ে আলোচনা করলাম, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন টোটাল 8 রকমের হয়। এই 8 রকমের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয় সবগুলোই সূর্যের মধ্যে থাকে, সূর্য এমিট করে। আমাদের আর্থে সবগুলো এসে পৌঁছয় না, কারণ ওপরের যে বায়ুমণ্ডল আছে সেগুলো কিছুটা রিফ্লেক্ট করে দেয় বা অ্যাবজর্ব করে নেয়। বাকি আমরা শুধু ভিজিবল লাইটটাই পাই ম্যাক্সিমাম। কিছু আইআর, কিছু ইউভি এখন প্রবেশ করছে, বলে যে ওজোন লেয়ারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছু ইউভি রেও ঢুকে যাচ্ছে, কিন্তু মূলত আমাদের ভিজিবল লাইটটাই আমরা পাই। কিন্তু টোটাল সূর্যের কাছে কিন্তু 8 রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানই কিন্তু তৈরি হয়, বা 8 রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানে কিন্তু সেখানে আছে বা থাকে। এবার এই 8 রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানকে আমরা যদি সাজাই পরপর এনার্জি অর্ডারে, তাহলে এই পুরো রেঞ্জটাকে একসঙ্গে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। সেই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে 8 ধরনের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয় সেগুলো কি কি এবং তাদের এনার্জি অর্ডারে সাজালে কারা আগে থাকে কারা পরে থাকে, এই ব্যাপারটা একটু জানতে হবে। সেটা কীভাবে জানবো? দেখো, সূর্যের আলো থেকে যে 8টা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট হয় তার সবচেয়ে এনার্জেটিক যে রেডিয়েশন সেটাকে বলা হয় কসমিক রে। জাস্ট ফর ইনফরমেশন তোমাদের এটা জেনে রাখা দরকার। এগুলো কসমিক রে, এর এনার্জিটা সবচেয়ে বড়। আমি যদি এনার্জি অর্ডারে সাজাতে চাই, এনার্জি অর্ডারে, পরে আমরা ল্যাম্বডা করে দেবো, কারণ আমরা এক্ষুনি পড়লাম এনার্জি আর ল্যাম্বডা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এনার্জি যে অর্ডারে হবে ল্যাম্বডা তার অপোজিট অর্ডারে হবে। সবচেয়ে বেশি এনার্জেটিক লাইটটা কী হচ্ছে তাহলে কসমিক রে। কসমিক রের পরে যে লাইটটা থাকে তার তার থেকে কম এনার্জেটিক, সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় এক্স রে, যেটাকে আমরা এক্স রেডিয়েশন বলি, বা আমরা যে হাড়ের ছবি বা হাড় ভাঙা ছবিটা তুলতে গেলে যে এক্স রে করতে বলা হয়, সেই এক্স রে মেশিনের মধ্যে এই এক্স রেডিয়েশন থাকে, যেটা আমাদের ওই হাড়ের ছবিগুলোকে ফটোগুলোকে তোলে। তাহলে এক্স রেডিয়েশন তার থেকে একটু সরি আমি একটু ভুল করলাম এই জায়গাটায়, তার আগেটা হচ্ছে গামা রে, হ্যাঁ একটা স্কিপ হয়ে গেছে। তারপরে যেটা এনার্জি সেটা হচ্ছে কে বলা হয় গামা রে। এটা আমরা দেখবে পরবর্তীতে পড়াবো বা তোমরা জেনেছো হয়তো, তেজস্ক্রিয়তা যে চ্যাপ্টারটা তোমরা পড়েছো বা পড়বে, সেখানে তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভিটি, কোনো একটা মৌল যখন রেডিও অ্যাক্টিভ হয়, তেজস্ক্রিয় হয়, সে কিন্তু গামা রেডিয়েশন কিন্তু এমিট করে। এটা ভীষণ ভয়ঙ্কর। এটা কিন্তু মানে যদি শরীরে পড়ে তাহলে কিন্তু এটা ক্যান্সার সৃষ্টি করে এবং সেটা ডেথ আলটিমেটলি ক্রিয়েট করে। তাহলে এটা কিন্তু গামারে খুবই হাইলি এনার্জেটিক। কসমিক রে থেকে একটু এনার্জি, কিন্তু কসমিক রে তো হিউজ, এটা তো আমরা কখনো কল্পনাই করতে পারি না। এটা সানের একদম করে থাকে। এর টেম্পারেচার যদি তুমি বলো তাহলে টেম্পারেচার কিন্তু 10⁸ ডিগ্রি সেলসিয়াস, এতটা এনার্জেটিক এই কসমিক রে। তাহলে এটাকে কখনো এর সম্মুখীন হওয়ার চেষ্টা করবে না বা কখনো হবে না, হতে পারবে না আর কি।
তো যেটা হচ্ছে এটা হচ্ছে কসমিক রে। এবার এর থেকে কম এনার্জি হচ্ছে গামা রে, এটাও হাইলি এনার্জেটিক এবং এটা খুব হার্মফুল। এবার এরপরে যেটা আছে, এরপরে যেটা এর থেকে লেস এনার্জেটিক সেটাকে বলা হয় এক্স রে, এটাকে বলা হয় এক্স রে। যেটা বললাম যে এক্স রেডিয়েশন বা এক্স রে করার ক্ষেত্রে যে রেডিয়েশনটা ইউজ করা হয় সেটাকে বলা হয় এক্স রে। এবার এই এক্স রে এর থেকে কম এনার্জেটিক যে মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আছে সেটাকে বলা হয় আলট্রাভায়োলেট, আলট্রাভায়োলেট রে, যেটাকে সংক্ষেপে ইউভি রেও বলে। এটা ওর থেকে একটু লেস হার্মফুল, এনার্জিও কম। তো তারপরে যেটা আছে সেটা আমরা এটা ফেস করি যে কোনো লাইট সোর্স থেকে, হোয়াইট লাইট সোর্স থেকে আছে বা দিনের আলোতে সূর্যের যে আলোটা আমরা পাই সেটা কিন্তু ভিজিবল লাইট। তো এরপরে যেটা আছে সেটাকে বলা হয় ভিজিবল রে, তার থেকে কম এনার্জেটিক। আচ্ছা, এবার এর থেকে কম এনার্জেটিক কি? এর থেকে কম এনার্জেটিক হচ্ছে ইনফ্রারেড রে বা সংক্ষেপে এটাকে বলা হয় আইআর রে। এটা একেবারেই হার্মফুল নয়। হ্যাঁ, ভিজিবল লাইটের যদি এটা কোনো হার্মলেস হয় তাহলে এটাও কিন্তু হার্মলেস। মানে এখান থেকে এই পর্যন্ত যেগুলো আমরা দেখতে পাচ্ছি আলট্রাভায়োলেট পর্যন্ত, এইগুলো হচ্ছে হার্মফুল, কারণ এগুলো হাইলি এনার্জেটিক। কিন্তু এরপরে যেগুলো লিখবো ভিজিবল থেকে সেগুলো হচ্ছে হার্মলেস। ইনফ্রারেড রে, তারপরে কি আছে? তারপরে আছে মাইক্রোওয়েভ রে, এবং সবচেয়ে যেটা লেস হার্মফুল সেটা হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। তাহলে টোটালি 8টা। এবার এখান থেকে যে এইগুলো আছে এগুলো হচ্ছে হার্মলেস, এটা হার্মলেস। তাহলে এগুলো হচ্ছে হার্মলেস। তাহলে এই হচ্ছে টোটাল 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়। তাদের অর্ডার অফ এনার্জি এটা। তুমি যখন এটাকে ল্যামডার অর্ডারে যাবে তখন কি হবে? ল্যামডার অর্ডার এটার উল্টো হয়ে যাবে। তাহলে ল্যামডার অর্ডার হয়ে যাবে এটা সবচেয়ে কম, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এইটা, এই যাবে ল্যামডা। কারণ আমরা উই নো দ্যাট ই ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, এটা তো আমরা জানি, একটু আগেই পড়লাম। আচ্ছা, এবার এখানে একটা জিনিস চর্চা হয় যে তাহলে জিজ্ঞেস করে যে এই পুরো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে সবচেয়ে বেশি এনার্জেটিক লাইট কোনটা? তাহলে অবভিয়াসলি যেটা উত্তর হবে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা কি হচ্ছে? হাইয়েস্ট এনার্জি। আর এটা যেটা আমরা দেখছি রেডিও ওয়েভ, এটা কিন্তু লোয়েস্ট এনার্জি। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের সবচেয়ে হাইয়েস্ট এনার্জির রেডিয়েশন কোনটা আর লোয়েস্ট এনার্জি রেডিয়েশন কোনটা, অর যেটা হাইয়েস্ট এনার্জি হবে তার ওয়েভলেন্থ কী হবে? লোয়েস্ট ওয়েভলেন্থ হবে, লোয়েস্ট ওয়েভলেন্থ হবে। লোয়েস্ট ওয়েভলেন্থ হবে। আর যেটা লোয়েস্ট এনার্জি হবে সেটা হাইয়েস্ট এনার্জি হবে, হাইয়েস্ট ওয়েভলেন্থ হবে। যেটা লোয়েস্ট এনার্জি হবে সেটা হাইয়েস্ট ওয়েভলেন্থ হবে। ঠিক আছে, এই হচ্ছে এখান থেকে কিন্তু জিজ্ঞেস করে। আর আরেকটা জিনিস যেটা জানতে হতে পারে সেটা হচ্ছে যে এই যে ভিজিবল লাইট যেটা আমরা পাই, যেটা একেবারে হার্মফুল নয়, এই ভিজিবল লাইটকে টোটাল 7টা ভাগে আবার ভাগ করা হয়, যেটা আমরা বাংলায় তোমরা সবাই জানো বেনিয়াসো কলা বলা হয় বাংলায়, বা ইংরেজিতে বলা হয় ভিবজিওর। তো সেই এই 7টা ভাগে আবার এটাকে ভাগ করা হয়। তাহলে সেটা কি? ভায়োলেট, ইন্ডিগো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এই টোটাল হচ্ছে আমাদের ভিজিবল লাইটের মধ্যে। আবার যদি এটাকে ক্লাসিফাই করি তাহলে এই 7টা অর্ডারে পাওয়া যায়। ঠিক আছে, এবার এদের আবার যদি এনার্জি দেখা হয় তাহলে ওই যে সিকোয়েন্সে এনার্জি কম ছিল এটাও সেই সিকোয়েন্সে হবে। তার মানে এখানে এনার্জি হবে সবচেয়ে বেশি ভায়োলেট,
তারপর ইন্ডিগো, তারপর ব্লু, তারপর গ্রিন, তার ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, তারপর অরেঞ্জ, তারপর রেড। এটা হচ্ছে এনার্জি অর্ডার হবে। তার মানে যদি বলে ভিজিবল লাইটের মধ্যে হায়েস্ট এনার্জি কোনটা, ভিজিবল লাইটের মধ্যে হায়েস্ট এনার্জি হচ্ছে এইটা, হায়েস্ট এনার্জি। আর রেড হচ্ছে কি লোয়েস্ট এনার্জি, লোয়েস্ট এনার্জি। ল্যামডা কি হবে তাহলে মিনিমাম, ল্যামডা এটা হবে হাইয়েস্ট এনার্জি মানে ল্যামডা মিনিমাম হবে। আর যেটা লোয়েস্ট এনার্জি সেটা কি হবে ম্যাক্সিমাম ল্যামডা, ম্যাক্সিমাম ল্যামডা হবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে রেডের কিন্তু ল্যামডা ম্যাক্সিমাম কিন্তু লোয়েস্ট এনার্জি, এটা ল্যামডা মিনিমাম কিন্তু হাইয়েস্ট এনার্জি। এই হচ্ছে এন্টায়ার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এখান থেকে এই জিনিসগুলোই জানতে চাই, তাহলে এগুলো একটু তোমরা দেখে রাখবে, এই অর্ডারটা তোমরা জানবে এবং অর্ডারে কারা হার্মফুল কারা হার্মলেস এগুলো জানবে। আরেকটা জিনিস যদি তুমি জানো মিনিমাম ল্যামডা, তার ভ্যালুটা যদি মোটামুটি রাখো, এটা হচ্ছে ওই 3800 অ্যাংস্ট্রম থেকে এটা হচ্ছে মোটামুটি 7600 অ্যাংস্ট্রম এদের রেঞ্জ হয়, মানে মিনিমাম টু ম্যাক্সিমাম, কম থেকে বেশি 3800 থেকে 7600। কিছু কিছু অথর এটা 4000 থেকে 8000 বলে, কেউ 3600 থেকে 7800 বলে, এটা ভ্যারি করে, কিন্তু মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা ডেটা আমরা পাই। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তাহলে আমরা আজকের ক্লাসে কী আলোচনা করলাম, আজকে আমরা ক্লাসে ওই ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, যেটা ইকুয়াল টু এসি বাই ল্যামডা, এবং সেখান থেকে নিউমেরিক্যাল কোশ্চেনগুলো সলভ করলাম যেভাবে আসে। আর আরেকটা আলোচনা করলাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, সেখানে 8 রকমের 8 টাইপস অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হয়, সেগুলো আলোচনা করেছি, তাদের কিছু ইনফরমেশান আমরা এখান থেকে গ্রহণ করেছি। তো এই হচ্ছে আজকের আলোচনা। নেক্সট ক্লাসে আমরা এরপরে বোর মডেল অফ অ্যাটম সেটা মেনলি ডিসকাস করতে চাইব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ।